অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রধান উপদেষ্টার গুরুত্ব। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যায় শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আহ্বান। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশচন্দ্র কারাগারে। সব রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুট। আন্দোলনে আহতদের আজ থেকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য খাত জনকল্যাণমুখী করতে আলটিমেটাম ছাত্রদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, দেশের ফুটবল ধ্বংসের হোতা কাজী সালাউদ্দিন, অদৃশ্য ক্ষমতা বলে দুর্নীতির নথি গায়েব। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed the people of their aspirations for a revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি পিলখানায় সেনা সদস্যদের হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ হেলাল সহ অনেকেই জড়িত বলে দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা। মানিক শিকদারের রিপোর্ট। 2009 সালে 25 ফেব্রুয়ারি জাতির জীবনে কালো এক অধ্যায়। সেই দিনের বিভীষিকাময় স্মৃতি 15 বছরেও দগদগে ঘা হয়ে আছে স্বজন হারানোদের মনে। দূর হলে জাতি হবে নির্লজ্জ।
হত্যাকাণ্ডের ১৫ বছর পার হলেও এখনো বিচার বঞ্চিত পিলখানা থেকে বেঁচে ফেরা স্বজনরা। এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটার বিচারটা আমরা চাই। ৫৭ বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে, ৫৭ জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। ২০০৯ সাল থেকে এই ১৫ বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনটা এদের দেওয়ার জন্য আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, ওদের দাবির মাঝখানে সবসময় মানে প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। পিলখানা থেকে প্রাণে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই দিনের স্মৃতি তুলে ধরেন। ৪ জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, কারণ তাদের হেলমেট পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সরকার প্রধান সহ অনেকেই জড়িত ছিলেন বলে মনে করছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। পিলখানা ট্রেজেডির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশসহ 7 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। একই সাথে নির্দোষ বিডিআর জওয়ানদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা হয়েছে। হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনকে। এদিকে বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। এছাড়া ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও 32 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী রমেশচন্দ্র সেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তোলা হলে রমেশচন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে নাটোর সদর থানায় আওয়ামী লীগের 62 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের সাক্ষাৎকারে ক্ষমতাসীন লেবার পার্টির এই নেতা বলেন, তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। প্রতিবেদনে শেখ হাসিনাকে বর্বর শাসক আখ্যা দিয়ে তার সরকারের আমলে ওঠা ভোট কারচুপি, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করেন রূপা। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়েনানমেন স্কয়ারের সঙ্গে তুলনা করে রূপা বলেন, স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন। তবে ঝুঁকি এখনও থেকেই যাচ্ছে। এছাড়া সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে বলে নিজের আশা ব্যক্ত করেন ব্রিটিশ এমপি রূপা। কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলি রুবায়াত কমিশন। এমন নজিরবিহীন জালিয়াতি অতীতে কোনো কমিশন
করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। শিবলি রুবায়েত আমলের সব কারসাজি তদন্তের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। হাইরুল কমিশনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে যখন বিপর্যস্ত পুঁজিবাজার, ঠিক সেই সময় 2020 সালের 17 মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। সাথে যোগ দেন আরও 4 কমিশনার। শুরুতে এই কমিশনের নেওয়া কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছিল, তবে সে আশা হতাশায় রূপ নিতে বেশি সময় লাগেনি। কৃত্রিমভাবে বাজার চাঙ্গা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুকূল্য দেওয়ার অভিযোগ উঠে কথিত বড় বিনিয়োগকারী সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের। বেশ কিছু কারসাজির ঘটনায় তাদের জরিমানা করা হলেও তাদের মুনাফা ছিল তার চাইতে শতগুণ বেশি। শিবলি রুবায়েতের প্রশ্রয়ে এ চক্র কারসাজি করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা তুলে নেয়। 2021 সালে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যে 5টি কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ছিল সোনালী পেপার 321%, ফরচুন শুজ 317, এমারেল্ড অয়েল 284, সেলভো কেমিক্যাল 253, জেনেক্স ইনফোসিস 231%। 2022 সালে সবচেয়ে বেশি দর বেড়েছিল ওরিয়ন ইনফিউশন 507%, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ 400, সি পার্ল 317, মেঘনা কন্ডেন্স মিল্ক 183 ও জুট স্পিনার্স 174%। 2023 সালে সবচেয়ে বেশি বেড়েছিল খান ব্রাদার্স ওভেন পিপি ইন্ডাস্ট্রিজ 686%, লিগেসি ফুটওয়্যার 338, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 223, আরএন স্পিনিং মিলস 161 ও ফাইন ফুডস 134%। সর্বশেষ এবছর জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং 146%, তৌফিকা ফুডসের 128, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের 118% শেয়ারের দর বেড়েছে। এগুলো অধিকাংশই দুর্বল ও রুগ্ন কোম্পানি, কিন্তু কমিশনের প্রচ্ছন্ন সমর্থন থাকায় তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন এর আগে কোনো কমিশনের এভাবে সরাসরি জালিয়াতিতে জড়ানোর নজির নেই। একটা কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তখন সেই লোকগুলোর কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অনেকেই কাছে শুনেছি যে সততার অভাব ছিল কমিশনের। তো যতদিন উনি ছিলেন চরমভাবে ম্যানিপুলেশন চলেছে, ছোট ছোট শেয়ার নেই বিশেষ করে। তো সেটা উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, বা কোনো ব্যর্থ মানে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিনা সেটাও আমি জানি না। এদিকে শিবলি রুবায়েত কমিশনের আমলে কারসাজি তদন্তের অনেক ঘটনাই গোপন রাখা হয়, এমনকি বিএসইসিতে সাংবাদিক প্রবেশেও নানা কড়াকড়ি আরোপ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্ট জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলেও এ বিষয়ে নীরব ছিল শিবলি কমিশন। এছাড়া রুগ্ন ও দুর্বল কোম্পানির পর্ষদ পুনর্গঠনের নামেও হয়েছে নানা জালিয়াতি। কমিশনের সঙ্গে যারা মার্কেট প্লেয়ার তাদের একটা দূরত্ব থাকা উচিত, কিন্তু উনি যখন মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, একটা পিকনিক টাইপের একটা বনভোজনের মতো উনি বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, এবং সেখানে বিদেশি খুব কমই ছিল। এদিকে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রেজেন্ট OCCRPর প্রতিবেদনে নাম এসেছে শিবলি রুবায়েতের। $1 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলি রুবায়েতের কাছে অ্যাকাউন্টে অর্থ এসেছে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। আন্তর্জাতিক কাগজে সংস্থা মানে যে অর্গানাইজেশন যেগুলো, সেখান থেকেও কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। তো সেগুলোর কোনো আমার মনে হয় সেগুলো কোনো তদন্তও হয়নি, বাংলাদেশে কিছুই হয়নি। গত 10 আগস্ট রাতে পদত্যাগ করেন শিবলি রুবায়েতুল ইসলাম। এ ব্যাপারে কথা বলতে তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনাময় ছিল ফুটবল। দুঃখজনক হলেও সত্য, সেই ফুটবল আজ ধ্বংসের পথে। এর নেপথ্যে কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে কয়েক ডজন দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে আঁকড়ে ধরেন সভাপতির চেয়ার। দেশের ফুটবলের স্বার্থে এখনই সালাউদ্দিনকে অপসারণের জোর দাবি ফুটবল সমর্থকদের। বাফুফের সামনে আজও মানববন্ধন করেছেন তারা। আকাশুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশে সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার যদি কারো থেকে থাকে তাদের মধ্যে অন্যতম কাজী সালাউদ্দিন। ব্যক্তিগত ক্যারিয়ার যেভাবে আলোকিত করেছিলেন, ঠিক তেমনি আলোকিত করার প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে।
যে আশা জাগিয়ে দায়িত্বটা নিয়েছিলেন তার বিপরীতে সময় যত গড়িয়েছে হতাশার ভারই বেড়েছে শুধু। তার বিরুদ্ধে এসেছে দুর্নীতির নানা অভিযোগ। সেই দুর্নীতির তদন্তে নেমেছিল দুদক। কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে সালাউদ্দিনের দুর্নীতির নথি হারিয়ে যায় অতল গহ্বরে। যতবারই ফুটবলের দুরবস্থার প্রশ্ন করা হয়েছিল তাকে, উত্তর একটাই, টাকা নেই। আমি তো অ্যাপিয়ারেন্স করতে গেলে আমার 70 থেকে 80 লক্ষ টাকা লাগে। আমার দ্বারা তো সম্ভব না রাস্তার থেকে টাকা কুড়াই এনে যতগুলা পারি খেলি। অথচ তার ছত্রছায়ায় থেকে কারি কারি টাকা জমিয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাইম সোহাগ সহ আরো অনেকে। ফিফার টাকা নিয়েও হয়েছে ৯-৬, এসেছেন নিষেধাজ্ঞার আওতায়। ফুটবল নেমেছে আরো নিচে। ফুটবলারদের পাওনা টাকা দিতেও ঝামেলা বাঁধিয়েছে সালাউদ্দিনের ম্যানেজমেন্ট। অর্থ সংকট দেখিয়ে দিনের পর দিন বন্ধ হয়েছে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ও জেলা ফুটবল লীগ। সেই সাথে থমকে গেছে ভালো ফুটবলার গড়ে ওঠার সব পথ। কিন্তু টিকে গেছেন সালাউদ্দিন। তবে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সোচ্চার ফুটবল সমর্থকরা। সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ। শুধু সালাউদ্দিন নয়, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট দেখায় যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তা করে কিন্তু ওনাদের দুজনের পকেটেই গেছে। যারা যোগ্য নেতৃত্ব দিতে পারবে, যারা পকেট ভরবে না, নিজের পকেট ভরবে না, এই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরা উচিত। সেই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরতে দিন, অনেক হয়েছে, এবার বাদ দিন। মানববন্ধনে ছিলেন সাবেক নারী ফুটবলাররাও। বাফুফে থেকে সালাউদ্দিনকে সরিয়ে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক ও দুর্নীতিমুক্ত করার দাবি তোলেন তারা। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ থেকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে নিয়ে রাজধানীর ১৫টি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কর্মীটোলা হাসপাতালে তুলে ধরেন তাদের মতামত। এ সময় সমন্বয়করা বলেন, আন্দোলনে আহত সকল ব্যক্তির চিকিৎসা ব্যয় মেটাবে সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যে প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেউ কেউ আহতদের চিকিৎসার নামে চাঁদাবাজি করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত নয়। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে, সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ ১,৮০,০০০ টাকা সহ একটা পক্ষকে আমরা ধরেছি। আমরা স্পষ্ট করে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দীর্ঘদিনের অনিয়মে স্বাস্থ্য খাত ভঙ্গুর অবস্থায় ছিল, তবে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগটি যদি অবারিত থাকে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। দেশে সরকারি বেসরকারি হাসপাতালে অভিযোগ বাক্স খোলা হয়েছে। কেউ প্রতারিত হলে এখানে জানানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যে কেউ যে কোনো হাসপাতালে, সেটি সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৪ উপদেষ্টার শ্রদ্ধা। মাছ রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ,
অবকাঠামোগত সুবিধা না থাকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৪ উপদেষ্টা। বিকেলে সাভারের স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৪ উপদেষ্টা। শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এরপর ৪ উপদেষ্টা ৪টি গাছের চারা রোপণ করেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশ পুনর্নির্মাণই এখন বড় চ্যালেঞ্জ। এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন থানা পরিদর্শন শেষে ফারুকী আজম জানান, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়েছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনের শহীদ চিনিশপুরের পল্লী চিকিৎসক এবং এনকেএম হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর খান। পরে তাহমিদের বাবার হাতে নগদ সহায়তা দেওয়া হয়। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান আফরোজা আব্বাস। এছাড়া মোংলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাতে দোয়া করা হয়। মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি হলেও রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। প্রক্রিয়াজাত ও মোড়কজাতকরণের দুর্বলতায় বিশ্ববাজারে বাংলাদেশ সুবিধা করতে পারছে না বলে জানালেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামুদ্রিক মাছের উৎপাদন কম হয়, বাড়েনি রপ্তানি। ২১ স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদী হাসানের ২ পর্বের রিপোর্টের শেষ পর্ব। এবছর মাছ ও সিফুডের বৈশ্বিক বাজার উন্নীত হবে ১৬,৪৩৩ কোটি মার্কিন ডলারে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ১০ম, আর মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হলেও রপ্তানিতে ২১তম। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকলেও বাংলাদেশ বেশি উৎপাদন করে মিঠা পানির মাছ। চিংড়ি ও ইলিশ ছাড়া আন্তর্জাতিক বাজারে আর কোনো মাছের তেমন চাহিদা নেই। নতুন জাতের চিংড়ি উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয়ও বাড়ানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আমরা মূলত বাগদা এবং গলদা রপ্তানি করি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। কিন্তু বিশ্ববাজারে এখন আরেকটি প্রজাতি যেটি বেনামি চিংড়ি নামে পরিচিত, তার চাহিদা অনেক বেশি এখন এবং তার মূল্যও কিন্তু কম। একই সাথে বেনামির উৎপাদন কিন্তু অন্যান্য চিংড়ির চেয়ে অনেক বেশি। এখন যারা বেনামি চিংড়ি চাষ করছেন তারা যে উৎপাদনের যে অবস্থা আমরা যা দেখি আর কি, এটি যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে একটি বড় বাজার কিন্তু ধরা যাবে এবং সেই ক্ষেত্রে উৎপাদন কিন্তু অনেক বাড়বে বলে আমরা মনে করি। এদিকে বছরে ৪৫ লাখ টন মিঠা পানির মাছের বিপরীতে বাংলাদেশের সামুদ্রিক মাছের উৎপাদন মাত্র ৩ লাখ টন। গভীর সমুদ্র থেকে টুনা সহ বিশ্ববাজারে চাহিদা আছে এমন মাছ আহরণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের ডিপসিতে ফিশিং করার মতো আমাদের কিন্তু এরকম ট্রলার কিংবা জাহাজ কিন্তু আমাদের নেই। এটি আমরা চেষ্টা করছে সরকার, বিশেষ করে টোনা মাছকে আহরণ করার জন্য সরকার একটি মৎস্য অধিদপ্তরের আওতায় একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের আওতায় যে জাহাজগুলি আসবে
সেগুলি ডিপসিতে আমাদের টুনা ফিশ আহরণে যাবে। এটা একটা পাইলটিং আকারের প্রকল্প। তো সেইটার ফলাফলের উপর ভিত্তি করে পরে যারা প্রাইভেট পর্যায়ে যারা আছেন, উদ্যোক্তা বলেন, আমাদের বড় বড় যারা এন্টারপ্রেনার আছেন, তারা এইসব বিষয়ে উৎসাহিত করা হবে এবং তারা হয়তো মাছ ধরবে। টুনা এবং অন্যান্য ঝিনুক এবং অক্টোপাস ইত্যাদি ধরনের যে মাছের জাত, এগুলো যদি আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারি তাহলে আমাদের বৈদেশিক যে মুদ্রা আহরণ সেটা বাড়বে, কারণ আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে মৎস্যের ক্ষেত্রে। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও ভারত, মিয়ানমার সহ আরও কয়েকটি দেশ থেকে বছরে $4 কোটি মাছ আমদানিও করে বাংলাদেশ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দখল হয়ে গেছে ময়মনসিংহ ভালুকার ভরাডোবার আফানিয়া খালের বড় একটি অংশ। দখলদাররা ভরাট করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হুমকির মুখে বহু জমির চাষাবাদ। বছরের পর বছর বোরো আমন ফসল করতে না পারায় অনেক কৃষক অভাব অনটনে জীবন কাটাচ্ছেন। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকার ভরাডোবা পশ্চিমপাড়া গ্রামের কৃষি নির্ভর পরিবারগুলোতে এখন আর নবান্ন ও পিঠা উৎসব হয় না। আফানিয়া খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জমিতে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। কষ্টে কাটছে দিন, সেই সঙ্গে তাদের সন্তানদের লেখাপড়াও হুমকির মুখে। 10-12 বছর ধরে মানে খালের কোনো পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশন না হওয়ার দরুন আমাদের এই বিলটিতে পানি থেকে যায়। পানি থাকার কারণে আমরা এই ধান চাষাবাদ করতে পারি না। শুরু হইতে একবারে ওই মেইন রোডের পর্যন্ত পুরাটা রাস্তায় খালটা বন্ধ হয়ে গেছে। লেখাপড়ার খরচ কিভাবে চালাবো? ধান যদি না পায় তাহলে তো মনে হয় পোলাপান্ডে নিয়ে খাওয়া দাওয়া অনেক অসুবিধা। স্থানীয় কৃষকরা জানান, পশ্চিম পাড়ার চান্দাইল ও বেহিবিলের পানি প্রবাহের জন্য আফানিয়া খালটির অনেকটা অংশ ভরাট করে শিল্প কলকারখানা গড়ে তোলা হয়েছে। তাই দুটি বিলে জলাবদ্ধতা তৈরি হয়। ফসলি জমিতে বোরো ও আমন চাষ করা যাচ্ছে না। দ্রুত খাল খননের দাবি তাদের। বোরো চাষ খুবই দুষ্কর হয়ে দাঁড়াইছে এই খাল ভরাটের কারণে। ধান অনেক পানির জন্য রইতেও পারি না, আবার কাটার সময় পানির তলে পড়ে যায়। ফসল যদি ঘরে না উড়াইতে পারি তাহলে আমাদের খুব কষ্ট হয়, মানবেতর জীবনযাপন করুন লাগে। খাল দখলের কথা স্বীকার করে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা উদ্যোগ নিলে কৃষকদের দুর্ভোগ লাঘব হবে। অনেক ফ্যাক্টরি করাতে পানি জমাট হয়ে থাকে, পুরো ফসল করতে কেউ মাছের চাষ করে, কৃষক নানান সমস্যা দেখা দিচ্ছে। খালটি দখলমুক্ত করে খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সার্ভের মাধ্যমে খালের প্রকৃত যে সীমা তার দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে আমরা খুব শিগগিরই উপজেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এটা সংস্কারে হাত দিব। আফানিয়া খাল খননে উদ্যোগী হবে প্রশাসন, ফিরে আসবে সুদিন, এমনটি প্রত্যাশা সবার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। আরব আমিরাত থেকে পাকিস্তানে মাঙ্কিপক্সের সংক্রমণ, জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বহাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে চান মুশফিক, কুচকির চোটে বাদ ওপেনার মাহমুদুল হাসান। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দানবাক্স থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা ও সোনার গহনা। এখন চলছে গণনার কাজ। সাধারণত 3 মাস পর মসজিদের দানবাক্স খোলা হলেও এবার 3 মাস 26 দিন পর আজ সকালে খোলা হয় বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 257 জন শিক্ষক ও ছাত্র মিলে টাকা গোনা শুরু করেন। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা দেওয়া হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রধান উপদেষ্টার গুরুত্ব। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যায় শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের আহ্বান।
চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। সব রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুট। আন্দোলনে আহতদের আজ থেকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য খাত জনকল্যাণমুখী করতে আলটিমেটাম ছাত্রদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।